টেকনিক ক্লাসের আমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তো দেখো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রথম যে প্রশ্ন রয়েছে বিভাগ কতে চলে আসছে। প্রথমে দেখো, বিভাগ পথে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্নে চলে যাব। দ্য কোচম্যান অফ ইউরোপ নামে পরিচিত ছিলেন লুই ফিলিপ, অষ্টাদশ লুই, মেটার্নিক নাকি ক্যাসলরি? উত্তর হচ্ছে মেটার্নিক। পরের প্রশ্ন, ম্যাথসিনি ইয়ং ইতালি দল গঠন করেন কত খ্রিস্টাব্দে? দেখো, এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে 1849 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ইংরেজ প্রতিনিধি ছিলেন, এর মধ্যে ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ইংরেজ প্রতিনিধি ছিলেন হচ্ছে ক্যাসলরি। খ। পরের প্রশ্ন, ফ্রান্সের শিল্পায়নে কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন? দেখো এই অপশনগুলো, দেখো এই অপশনগুলোর মধ্যে যে সঠিক উত্তর সেটা হচ্ছে খ, লুই ফিলিপ। পরের প্রশ্ন, প্রথম বাষ্পীয় পথ নির্মাণ করেন? এদের মধ্যে যিনি প্রথম বাষ্পীয় পথ নির্মাণ করেন তিনি হচ্ছেন রবার্ট ফুলটন। ক হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 6 নম্বর, আন্তর্জাতিক শ্রমিক সংঘ গঠন করেন? তো সঠিক উত্তর যেটা হবে খ, কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে চলে আসছি আমরা। ইস্প্রা পত্রিকাটি প্রকাশ করেন? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে লেনিন। নেক্সট, বলশেভিক দল রাশিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করেন কত খ্রিস্টাব্দে? দেখো সঠিক উত্তর যেটা হবে এটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। তারপরে বিভাগ খতে চলে আসছি আমরা। প্রথমে যেটা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। ফ্রান্সে কারখানা আইন কবে পাশ হয়? উত্তর হচ্ছে 1891 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? উত্তর হচ্ছে স্যাডওয়ার যুদ্ধকে। 3 নম্বর, কার নেতৃত্বে আন্তর্জাতিক আফ্রিকা সভা গঠিত হয়? উত্তর লিখবে হেনরি ম্যানলির নেতৃত্বে। তারপরে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবে ফ্রান্সের সিংহাসন থেকে বুর্ব বংশের চিরদিনের মতো উচ্ছেদ ঘটে, এটা মিথ্যা। কার্ল মার্কস হল নৈরাজ্যের প্রবক্তা, মিথ্যা। রক্তাক্ত রবিবারের ঘটনায় 130 জন শ্রমিক নিহত হয়েছিল, সত্য। এবার দেখো, এখানে কিছু ব্যাখ্যা আছে, তো সঠিক ব্যাখ্যা নির্ণয় করতে হবে। বিবৃতি প্রথমে দেখো কি আছে, ভারত ছিল প্রকৃত অর্থে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এর কিছু ব্যাখ্যা দেওয়া হচ্ছে, দেখো এর মধ্যে যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে গ, বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবচেয়ে লাভজনক ক্ষেত্র। এবার দেখো 2 নম্বর, বিবৃতি দেওয়া হয়েছে উগ্র জাতীয়তাবাদ ইউরোপে জাতীয়ত বৈরতার সৃষ্টি করে। এর ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, তোমার সঠিক ব্যাখ্যা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ইউরোপ জাতিগুলি অপেক্ষাকৃত দুর্বল জাতির উপর আধিপত্যের উদ্যোগ নেয়। এবার চলে আসছে আমার বিভাগ গতে। দেখো বিভাগ গয়ে কি বলেছে, নিচের প্রশ্নগুলি 2 থেকে 3 বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন, ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর লিখবে ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি 1859 সালের 11ই জুলাই ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন এবং অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্স জোসেফের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে দ্বিতীয় ইতালীয় স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো কি আছে, 3.2, হেটাইরিয়া ফিলিকে কি? উত্তর লিখবে হেটাইরিয়া ফিলিকে ছিল একটি গোপন বিপ্লবী সমিতি যা 1814 সালে ওডেসাতে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান লক্ষ্য ছিল উসমানীয় শাসন থেকে গ্রিসকে মুক্ত করে একটি স্বাধীন গ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই সমিতি গ্রিক স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, ফ্রান্সের শিল্প বিপ্লবে তৃতীয় নেপোলিয়নের অবদান কি ছিল? উত্তর লিখবে ফ্রান্সের শিল্প বিপ্লবে তৃতীয় নেপোলিয়নের গুরুত্বপূর্ণ অবদান ছিল তিনি ব্যাংক ও ঋণদান ব্যবস্থার উন্নতি ঘটান, যা শিল্পপতিদের পুঁজি জোগাতে সাহায্য করে। এছাড়াও তিনি রেলপথ, খাল ও বন্দরের মতো পরিকাঠামোগত উন্নয়নে জোর দেন, যা শিল্প ও বাণিজ্যের প্রসারকে সহায়তা করে।
4 নম্বর, চীনা তরমুজের ভাগবাটোয়ারা বলতে কি বোঝো? উত্তর লিখবে, চীনা তরমুজের ভাগবাটোয়ারা বলতে 19 শতকের শেষ দিকে ইউরোপীয় শক্তিগুলি যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং জাপানের চীনকে বিভিন্ন প্রভাবাধীন অঞ্চলে ভাগ করে নেওয়াকে বোঝায়। চীনের দুর্বলতার সুযোগ নিয়ে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো বাণিজ্যিক সুবিধা, খনিজ সম্পদ আহরণের অধিকার এবং রেলপথ নির্মাণের অনুমতি আদায় করে নেয়, যা চীনের সার্বভৌমত্বকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। 5 নম্বর দেখো কি আছে, কবে কার উদ্যোগে কমিউট্যান্ট প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে, কমিউনটার্ন 1919 সালের 2রা মার্চ ভ্লাদিমির লেনিনের উদ্যোগে মস্কোতে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক বিপ্লবকে উৎসাহিত করা এবং বিভিন্ন দেশের কমিউনিস্ট দলগুলিকে একত্রিত করে একটি আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলা। পরের প্রশ্ন দেখো কি আছে, স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় কেন? উত্তর লিখবে, স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় কারণ এতে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ ছিল। প্রজাতন্ত্রী সরকারকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন ও মেক্সিকো, অন্যদিকে জাতীয়তাবাদীদের সমর্থন করেছিল জার্মানি ও ইতালি। এই যুদ্ধে ব্যবহৃত সামরিক কৌশল ও অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস হিসাবে দেখা হয়। এটি ছিল ফ্যাসিবাদ ও কমিউনিজমের মধ্যে এক প্রক্সি যুদ্ধ, যা পরবর্তীকালে বিশ্বযুদ্ধের রূপ নেয়। পরের প্রশ্ন, বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। 4 × 2 = 8। মেটারনিক ব্যবস্থা কেন ব্যর্থ হয়? প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল? ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল? বিভাগ ঙ, নিচের প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। 8 × 1 = 8। বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলনের পরিচয় দাও। ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। ভার্সাই চুক্তি কি জবরদস্তিমূলক চুক্তি ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এই ছিল নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের জন্য আমি আরও কিছু সেট নিয়ে আসবো, তবে তার আগে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখন আলোচনা করব, সেগুলো তোমরা ভালো করে শুনো। আর এতক্ষণ যেগুলো করালাম সেইগুলোই যে তোমাদের হুবহু পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই। দেখো, এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি সেই প্রশ্নগুলো ভালো করে শুনো, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে যাবে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের যে 3 নম্বর চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ 19বিংশ শতকে ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এখান থেকে তোমরা 4 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করতে পারো, ভিয়েনা সম্মেলন কবে হয়েছিল? এই সম্মেলনে গৃহীত নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে মেটারনিক ব্যবস্থা তো আমি এই ভিডিওতে দেখালাম। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাচিনির ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি পরিচয় দাও। তারপরে উচলভেরাইনের টিকা। 8 নম্বরে যে প্রশ্নগুলো করতে পারো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, জুলাই বিপ্লব সম্পর্কে ধারণা দাও। এগুলো 4 আর 8 নম্বরের তোমরা 3 নম্বর চ্যাপ্টার থেকে করে যাবে। এবার যে 4 নম্বর চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এখান থেকে যে 4 নম্বর প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে প্যারি কমিউনের টিকা, শিল্প বিপ্লব থেকে উপনিবেশবাদ জন্ম কিভাবে হয়েছিল ব্যাখ্যা করো, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন উৎকৃতি যথাযথ উল্লেখ করো, আফ্রিকার ব্যবচ্ছেদের প্রেক্ষাপট লেখো, তারপরে সেরাজেভ হত্যাকাণ্ড। 8 নম্বরে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এগুলো তোমরা 8 নম্বরে পড়বে। এবার দেখো, তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার আছে 5ম অধ্যায়, অর্থাৎ বিংশ শতকের ইউরোপ, এখান থেকে 4 নম্বরের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। টিকা, লেনিনের এপ্রিল থিসিস, নিউ ইকোনমিক পলিসি, প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণ কী ছিল, 1929 খ্রিস্টাব্দে মহামন্দা সম্পর্কে যা জানো লেখো, স্পেনের গৃহযুদ্ধের একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 8 নম্বরের যেগুলো করবে সেগুলো হচ্ছে রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা করো, জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান আলোচনা করো। এইগুলো তোমরা ভালোভাবে পড়বে, দেখবে তাহলে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। তোমরা আগে বইটা খুঁটিয়ে পড়বে, তারপরে কিন্তু এই প্রশ্নের সেটগুলো করতে হবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।